এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে একটি মাত্রই স্টক নিয়ে কথা বলা হবে, যেটা একই সাথে তিনটি আলাদা আলাদা সেক্টরে কিন্তু কাজ করে। মানে এমনিতেই প্রচুর কোম্পানি পাবেন যাদের ডাইভার্সিফাইড বিজনেস সেগমেন্ট রয়েছে, বিভিন্ন সেক্টরে কাজ করে, কিন্তু এই কোম্পানি যে তিনটি সেক্টরে কাজ করে সেই তিনটি সেক্টরই ভীষণ বুলিশ সেক্টর এবং ফিউচার ওরিয়েন্টেড সেক্টর। আপনি যদি দেখেন এই কোম্পানির যে সেক্টরগুলো, এরা পাওয়ার এবং এনার্জি সেক্টরে কাজ করে, ভীষণ ডিমান্ডিং একটা সেক্টর। তারপরে আপনার সেমিকন্ডাক্টর সেক্টর নিয়ে এরা ভালো রকম কাজ শুরু করেছে, যেটা ফিউচার ওরিয়েন্টেড, ভীষণ ফিউচার ওরিয়েন্টেড একটা সেক্টর। আর এরা রেলওয়ে নিয়ে কাজ করছে, যেটার মধ্যে কিন্তু ভীষণ গ্রোথ রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। কারণ এই সেক্টরগুলো কেন গ্রোথ রয়েছে এবং থাকবে সেটা ডিটেলসে বলি না, প্রত্যেকটা ভিডিওতেই বলা হয় যখন আলাদা আলাদাভাবে এই সেক্টরগুলোকে কভার করা হয়। তো এই কোম্পানিটির বিজনেস, এদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল, বিশেষ করে এদের বিজনেসটাকে নিয়ে কিন্তু বিশেষভাবে ওভারভিউ নিয়ে নেওয়া হবে। তাতে যারা অলরেডি শেয়ার হোল্ডার রয়েছে এই কোম্পানির, তারা কিন্তু কনফিডেন্স পাবেন। এদের বিজনেস স্ট্রাকচার, বিজনেস নেটওয়ার্ক এসব দেখলেই বুঝতে পারবেন এই কোম্পানিটি কতটা শক্তিশালী একটা কোম্পানি। আর যারা নতুন করে ইনভেস্টমেন্টের কথা ভাবছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই উপকারী হতে চলেছে। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো চলে আসি কোম্পানিটির পরিচয়ে, যার নাম হচ্ছে সিসি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন লিমিটেড। তো এই কোম্পানিটি কিন্তু জেসে গ্রুপের কোম্পানি না, মুরুগাপ্পা গ্রুপের কোম্পানি। আপনারা জানেন যে এটা কত বড় এবং শক্তিশালী গ্রুপ। তো এক্ষেত্রে যখন কোনো কোম্পানি একটা বড় শক্তিশালী গ্রুপের অংশ হয়, সেটা কিন্তু একটা আলাদা অ্যাডভান্টেজই থাকে। তাদের ক্যাশের অভাব হয় না, তাদের নেটওয়ার্ক অলরেডি একটা বড় থেকে যায়। তো এক্ষেত্রে সেই যে প্রায়োরিটিগুলো, সেই যে সুবিধাগুলো কিন্তু এই কোম্পানি পাচ্ছে। তো যাই হোক, এই কোম্পানির বিজনেস ডিটেলসটা আগে দেখে নিন। তো এই কোম্পানি মেইনলি এখনও কিন্তু এদের যে সেমিকন্ডাক্টর সেক্টরটা, এটা জাস্ট মানে ভূমিষ্ঠ হলো আর কি। এখনও সেগমেন্টে এদের যদি আপনি ডেটা মানে গুলোতে যান আর কি, এদের ওয়েবসাইটে যান, এটা আলাদা করে কিন্তু কোনো সেগমেন্ট এখনও দেখতে পারবে না। এখনও তাদের তিনটি সেগমেন্টই রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল, পাওয়ার এবং রেলওয়েজ। তো যেটা কিন্তু আপনার পরে বলছি আর কি, এই সেক্টরে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে হচ্ছে সেমিকন্ডাক্টর সেক্টরটা, যেটা কিন্তু ভীষণ একটা ফিউচার ওরিয়েন্টেড সেক্টর। তো তার জন্য কি কি পদক্ষেপ নিচ্ছে তারা, সেটা আমি পরে বলছি। তো তার আগে দেখে নিন, এটা ইন্ডাস্ট্রিয়াল, পাওয়ার এবং রেলওয়েজ, এই তিনটি সেক্টরে আপাতত এরা কিন্তু কাজ করছে। এদের দেখুন 80 গ্লোবাল মার্কেটে এদের বিজনেস রয়েছে, 17টির ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে আপাতত, এবং 86 বছরের পুরনো কোম্পানি, 86 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, আর 2600 মতো এদের এমপ্লয়ি রয়েছে। তো এদের যদি আপনি দেখেন ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে এরা যে যে প্রোডাক্ট তৈরি করে, জেনারেটর, তারপরে অল্টারনেটর, এসি এবং ডিসি, সেগুলো তৈরি করে। তারপরে ড্রাইভস অ্যান্ড অটোমেশনের যে প্রোডাক্টগুলো সেগুলো তৈরি করে। তারপরে কমার্শিয়াল যে মোটরগুলো হয় সেগুলো তারা তৈরি করে। এবং তাদের যে স্ট্যাম্পিং অ্যান্ড ল্যামিনেশন যে প্রোডাক্টগুলো থাকে আর কি, ইকুইপমেন্টগুলো থাকে, সেগুলো তৈরি করে। তারপরে ফ্যান, সুইচ গিয়ার, ওয়াটার হিটার, এ ধরনের কিন্তু তাদের প্রোডাক্ট রয়েছে, যেটা তাদের ইন্ডাস্ট্রিয়াল সেগমেন্টে পড়ে। আপনি যদি পাওয়ার সেগমেন্টে যান, পাওয়ার সেগমেন্টে এদের দেখুন যে ট্রান্সফরমার এবং রিঅ্যাক্টর তারা তৈরি করে। তারপরে সুইচ গিয়ার প্রোডাক্ট, সেগুলো তারা তৈরি করে। তারপরে সার্চ অ্যাডেস্টর যে রয়েছে সেগুলো তারা তৈরি করে। তারপরে টার্নকি সলিউশন, সেটা তারা তৈরি করে এবং প্রোভাইড করে। তো এটা এই গেল তাদের যে পাওয়ার সেক্টর প্রোডাক্টগুলো। আপনি যদি রেলওয়ে সেক্টরে যান, রেলওয়ে সেক্টরে তাদের যে প্রোডাক্টগুলো রয়েছে দেখুন, যে ট্রানজ্যাকশন মেশিন এবং সিস্টেম, টিএমএস যেটাকে বলে, এই প্রোডাক্টটা তারা তৈরি করে। তারপরে রেলওয়ে ট্রান্সপোর্টেশন ট্রানজ্যাকশন ইলেকট্রনিক্স, সেটা তারা তৈরি করে। তারপরে রেলওয়ে সিগন্যালিংয়ের ক্ষেত্রে তারা প্রোডাক্ট তৈরি করে এবং সার্ভিস প্রোভাইড করে। তো বুঝতে পারছেন তাদের যে প্রোডাক্টগুলো, আর এগুলোর ক্ষেত্রে কিন্তু ভালো রকম মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে। আপনি যদি মার্কেট শেয়ারের দিকটা দেখেন, এগুলো কিছুদিন আগেকার ডেটা, তো একটু পরিবর্তন হতে পারে, কিন্তু আইডিয়াটা পাবেন। দেখুন 34% মতো মার্কেট শেয়ার তাদের দখলে। কিসের ক্ষেত্রে? লো টেনশন মোটরের মার্কেট শেয়ার, যেটা আর কি মোটরগুলো যেগুলো তৈরি করে, তার মধ্যে 34% মার্কেট শেয়ার তাদের একার দখলে রয়েছে। তারপরে সার্চ অ্যারেস্টার যেগুলো থাকে আর কি, তার 9% মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে। সুইচ গিয়ারের 15% মতো মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে। ট্রান্সফরমারের ক্ষেত্রে 8% মতো মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে। মানে খুব ভালো পজিশনে রয়েছে। এরা যে ধরনের প্রোডাক্ট বানায় প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু মার্কেটে একটা ভালো পজিশনে রয়েছে। আপনি যদি এদের প্রোডাক্ট ওয়াইজ রেভিনিউ দেখেন,
মোটামুটি সুইচ গিয়ার এরা 52%, এদের ব্যবসার মধ্যে 52% রয়েছে সুইচ গিয়ার, ট্রান্সফরমার রয়েছে 46%, আর ইপিডি যেটা থাকে সেটা 2%-এর মতো রয়েছে। আর প্রোডাক্ট ওয়াইজ যদি আপনি দেখেন ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমের ক্ষেত্রে মোটর তারা তৈরি করে 61%-এর মতো, রেলওয়ের ক্ষেত্রে 28%-এর মতো, আর ড্রাইভ অ্যান্ড স্ট্যাম্পিং যেটাকে বলে সেটা 11%-এর মতো। আপনি যদি প্রোডাক্ট ওয়াইজ ব্রেকআপ দেখুন লো টেনশন মোটর 52%-এর মতো রেভিনিউ সেখান থেকে আসে। তারপরে পাওয়ার ট্রান্সমিশন রিঅ্যাক্টর সেখান থেকে 22%-এর মতো, সুইচ গিয়ার থেকে 14%-এর মতো এবং অন্যান্য থেকে 12%-এর মতো আসে। ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমে তাদের যদি সেগমেন্ট ওয়াইজ দেখেন, ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম থেকেই 62%-এর মতো রেভিনিউ আসে ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম, আর পাওয়ার সিস্টেম থেকে 37%-এর মতো রেভিনিউ আসে এবং অন্যান্য থেকে সামান্য রেভিনিউ আসে। তো যাই হোক, এখনও কিন্তু সেমিকন্ডাক্টর সেক্টরটাকে আলাদাভাবে দেখতে পাচ্ছেন না, এটা জাস্ট বলা যায় যে ভূমিষ্ঠ হলো আর কি তাদের। এইটা যখন অ্যাড হবে তখন কিন্তু এই কোম্পানি আরও আলাদা লেভেলে চলে যাবে। তো যাই হোক, এই কোম্পানির দেখলেন এদের বিজনেসটা, আরেকটু যদি দেখে নেন এদের বিজনেসটা দেখুন, এদের ইন্টারন্যাশনালি এদের বিজনেস রয়েছে। আপনি যদি এদের জিওগ্রাফিক্যাল প্রেজেন্স দেখেন, ক্যামরনে রয়েছে, কঙ্গোয় রয়েছে, গ্রিসে রয়েছে, কেনিয়া, প্যারাগুয়ে, ফিলিপিন্স, সুরিনেম, টিউনেশিয়া, ইউএই, তারপরে উগান্ডা, এরকম 86টি গ্লোবালি কিন্তু এদের বিজনেস নেটওয়ার্ক রয়েছে। তো বুঝতে পারছেন কত বড় বিজনেস নেটওয়ার্ক রয়েছে। আপনি যদি এই কোম্পানির যদি আপনি দেখেন এদের ক্লায়েন্টগুলো দেখলেও কিন্তু আপনার মাথা ঘুরে যাবে, মানে দেশি বিদেশি প্রচুর ক্লায়েন্ট রয়েছে। উইপ্রো মতো এদের ক্লায়েন্ট রয়েছে, তারপরে সালজার, আদিত্য বিড়লা গ্রুপের ক্লায়েন্ট রয়েছে, বেদান্তা, ইন্ডিয়ান অয়েল, তারপরে ব্রাইয়ার, কিছু বিদেশি রয়েছে এখানে যে নামগুলো বলছি তার মধ্যে, তারপরে এইচএইচবি পাম্পস, উইলো, তারপরে পুজোলানা, ওএনজিসি, অশোক লেল্যান্ড, এনটিপিসি, উইলো, তারপরে আপনার কেএসবি, এরকম প্রচুর দেশি বিদেশি প্রচুর ক্লায়েন্ট রয়েছে এবং খুব বড় বড় ক্লায়েন্ট রয়েছে তাদের। তো বুঝতে পারছেন তাদের ক্লায়েন্ট বেস দেখেও কিন্তু এই কোম্পানির ধারণা পাওয়া যায় একটা। তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের যে ক্যাপিটাল এক্সপানশন কিন্তু ইদানিং করছে, আর বিশেষ করে যে সেমিকন্ডাক্টর সেক্টরটার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি তারা কিন্তু ক্যাপেক্স করেছে প্রায় 10,000 কোটির মতো, যেখানে বাকি সেগমেন্টগুলো 3,000 4,000 কোটি এরকম রয়েছে, আর শুধু যে সেমিকন্ডাক্টর সেক্টরটার জন্যই 10,000 কোটির কিন্তু তারা চিন্তাভাবনা করে রেখেছে। এদের প্রচুর সাবসিডিয়ারি কোম্পানি রয়েছে, 3টি আমাদের ইন্ডিয়ান, 18টি ফরেন সাবসিডিয়ারি কোম্পানি রয়েছে। তার মধ্যে যেমন সিজি অ্যাডহেসিভ প্রোডাক্ট রয়েছে, তারপরে সিজি ইন্টারন্যাশনাল হোল্ডিংস সিঙ্গাপুর সেটা রয়েছে, তারপরে পাওয়ার ইকুইপমেন্ট লিমিটেড রয়েছে, সিজি সেলস নেটওয়ার্ক মালয়েশিয়া লিমিটেড রয়েছে, তারপরে সিজি ড্রাইভস এবং অটোমেশন নেদারল্যান্ড, এরকম তাদের কিন্তু প্রায় 18টির মতো বিদেশি ক্লায়েন্ট রয়েছে এবং 10টির এদের কিন্তু সাবসিডিয়ারি কোম্পানি রয়েছে। তো বুঝতে পারছেন কতটা স্ট্রং এদের বিজনেসটা। আপনি এদের শুধু সেমিকন্ডাক্টর বিষয়ে এদের পদক্ষেপগুলো দেখুন সেমিকন্ডাক্টর এটিএমপি ইউনিট স্পেশালাইজড চিপ সিজি পাওয়ার ইন পার্টনারশিপ উইথ রেনেসাস ইলেকট্রনিক্স কর্পোরেশন জাপান অ্যান্ড স্টার্স। এই সেক্টরে এই সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করার জন্য কিন্তু তারা জাপানের একটা খুব বড় কোম্পানি রেনেসাস ইলেকট্রনিক্স কর্পোরেশন তার সঙ্গে কিন্তু তারা একত্রিত হয়েছে। আর থাইল্যান্ড এবং মাইক্রো ইলেকট্রনিক্সের জন্য থাইল্যান্ড আপনারা জানেন যে সেখানে কিন্তু এই যে ইলেকট্রনিক্সের জিনিস আপনার সেমিকন্ডাক্টর সেগুলোর ক্ষেত্রে কিন্তু তারা খুবই শক্তিশালী কিন্তু ব্যবসা তাদের, তো তাদের সঙ্গেও এদের কিন্তু কোলাবোরেশন রয়েছে। তো এই কোম্পানি দেখুন যে থাইল্যান্ড উইল সেট আপ সেমিকন্ডাক্টর ইউনিট সানাত গুজরাট, ইনভেস্টমেন্ট অফ 7,600 কোটি, 7,600 কোটির ইনভেস্টমেন্ট অলরেডি তারা কিন্তু গুজরাটে করেছে। আপনারা যদি আপডেট দেখে থাকেন এই চ্যানেলে কিন্তু দেওয়া হয়, যখনই নতুন আপডেট আসে দেওয়া হয় যে গুজরাটে কিন্তু 2টো কি 3টে প্ল্যান্ট কিন্তু নতুন হতে চলেছে সেমিকন্ডাক্টরের, এবং সেটার কিন্তু উদ্বোধনও করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো সবচেয়ে এগিয়ে রয়েছে টাটা গ্রুপ আর কি, তারা প্রথমে রয়েছে, তারপরেই কিন্তু এই কোম্পানি রয়েছে, তারাও কিন্তু সেখানে প্ল্যান্ট সেট আপ করছে এবং থাইল্যান্ডের একটা কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে কিন্তু তারা সেটা করছে। তো আরেকটু ডিটেলসে দেখুন, রেনেসাস ইজ লিডিং সেমিকন্ডাক্টর কোম্পানি ফোকাসড অন স্পেশালাইজড চিপ। রেনেসাসের কথা বলেছে যে এটা লিডিং একটা কোম্পানি গ্লোবালি। ইট অপারেটস 12 সেমিকন্ডাক্টর ফেসিলিটিস অ্যান্ড ইম্পর্টেন্ট প্লেয়ার অফ সেমিকন্ডাক্টার্স এবং পাওয়ার সিস্টেম চিপস প্রোডাক্টস। তো যাই হোক আর কি,
তো সেমিকন্ডাক্টর নিয়ে কিন্তু এরা সবচেয়ে বেশি বর্তমানে মনোযোগ দিয়েছে এবং অলরেডি যে সেগমেন্টগুলো তাদের চলছে প্রত্যেকটি ভালোভাবে চলছে এবং খুবই কিন্তু দ্রুত গতিতে এগোচ্ছে। তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্সও দেখেন, এদের দেখুন 733 টাকায় বর্তমানে চলছে। আজকের ডেটে একটু নেগেটিভিটি চলছে, তো কিন্তু আপনি যদি কিছুদিনের রিটার্ন দেখেন, দেখুন 6 মাসে 56% মতো রিটার্ন, 1 বছরে 88% মতো রিটার্ন, 5 বছরে 3384% মতো রিটার্ন। আর অল টাইম চার্টটা দেখলেই বুঝতে পারছেন, যখন থেকে পাওয়ার সেক্টর নিয়ে কথা হচ্ছে, রেলওয়ে সেক্টর নিয়ে কথা হচ্ছে, সেমিকন্ডাক্টর সেক্টর নিয়ে কথা হচ্ছে, তখন থেকেই কিন্তু এই যে এর কিন্তু রকেট হয়ে গিয়েছে। চারটা দেখলেই বুঝতে পারছেন, আগে কিন্তু কোনো ছিলই না। পাওয়ার ট্রান্সমিশনের যে সাধারণ ব্যবসা ছিল আর কি, সেটাতেই কিন্তু তাদের যা রেভিনিউ আসতো, কিন্তু যখন থেকে এই ফিউচারে আর কি যে আর কি সেক্টরগুলো নিয়ে আর কি কথা বলা হচ্ছে, সেগুলো নিয়ে কথা হচ্ছে, তখন থেকেই কিন্তু রকেট হয়ে গিয়েছে। চারটা দেখলেই বুঝতে পারছেন 732 টাকায় বর্তমানে চলছে। তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, দেখুন এদের মার্কেট ক্যাপিটাল 1 লক্ষ কোটি ছাড়িয়ে গিয়েছে। প্রাইস আর্নিং রেশিওটা কিন্তু হাইয়ের দিকে চলে যাচ্ছে, কারণ ডিমান্ড কিন্তু দিন দিন বাড়ছে। রিটার্ন অন ইকুইটি 57%-এর মতো, বুক ভ্যালু 19 রয়েছে, 738 টাকায় চলছে, ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে 0.20% হিসাবে। আচ্ছা, এখন দেখে নিন এই কোম্পানির বিজনেসে কেমন গ্রোথ রয়েছে। দেখুন 2019-এ এদের সেলস হতো 7,900 কোটি, তারপরে কোভিড টাইমে কমে গিয়েছিল 5,000, 2,000 এরকম, তারপরে দেখুন 5,000 হলো 2022-এ, তারপরে সেটা প্রায় 7,000 হলো 2023-এ, এখন সেটা 8,000 ছাড়িয়ে গিয়েছে। তো বুঝতে পারছেন তাদের বিজনেসের গ্রোথটা। আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন, দেখুন 2019-20 এসব সময় কিন্তু নেগেটিভেই চলতো, তারপরে কনসিস্টেন্টলি কিন্তু তারা প্রফিটেবিলিটি দেখাচ্ছে 2021 থেকে। 2021-এ 1,280 কোটি, তারপরে 913 কোটি, 963 কোটি, এবারে 1,428 কোটি। মানে তাদের কিন্তু গ্রোথ রয়েছে। আর বিশেষ করে যেহেতু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে সেমিকন্ডাক্টরের মতো পাওয়ার সেক্টরে কিংবা আপনার রেলওয়ে সেক্টরে, সেক্ষেত্রে কিন্তু এদের প্রফিটেবিলিটি সেভাবে এখনও কিন্তু অর্ডার বুক যদি আপনি দেখেন, বড় বড় অর্ডার বুকও রয়েছে এদের। আর সেই অর্ডারগুলো এক্সিকিউট হলে কিন্তু তাদের যে প্রফিটেবিলিটি, রেভিনিউ সব কিছুর মধ্যে গ্রোথ আসবে। আচ্ছা, যাই হোক, এই কোম্পানির যদি ব্যালেন্স শিটে চলে যান, দেখুন 2712 কোটি শক্তপোক্ত রিজার্ভ রয়েছে, খুব দ্রুত বাড়ছে সেটা। আর ঋণ নেই বললেই চলে, মাত্র 17 কোটির ঋণ, মানে লং টার্মে শর্ট টার্মে কোনো ঋণই নেই, যেটুকু রয়েছে লিজ লায়াবিলিটি রয়েছে। তো প্রথমেই বললাম, এটা বড় গ্রুপের কোম্পানি, এদের কিন্তু সাপোর্টের কিন্তু অভাব হবে না, সে ক্যাশের দিক দিয়ে হোক আর বিজনেসের যে নেটওয়ার্কের দিক দিয়ে হোক, যে কোনো ক্ষেত্রেই কিন্তু এদের ভালো রকম কিন্তু একটা ব্যাকআপ তারা থাকবেই তাদের। তো যাই হোক, এই কোম্পানির প্রচণ্ড স্ট্রং এদের ব্যালেন্স শিট। আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, সেখানে 58%-এর মতো প্রোমোটর দেখবেন, এফআইআই দেখবেন 15%-এর মতো। এফআইআইরা কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়াচ্ছে ইদানিং। আপনি যদি ডিএই দেখেন, ডিএইরাও কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়াচ্ছে। এখন ডিআই রয়েছে 10%, এফআই রয়েছে 15%, আর বাকিটা পাবলিক রয়েছে 16%-এর মতো। তো বুঝতে পারলেন এর যে ফান্ডামেন্টালি কিন্তু স্ট্রং রয়েছে, এর যে ডেটাগুলো, শেয়ার হোল্ডিং প্যাটার্ন, এর যে ব্যালেন্স শিট, এর যে সেলস প্রফিটেবিলিটির গ্রোথ, সব কিছুই কিন্তু দুর্দান্ত রয়েছে। সঙ্গে এদের যেটা বিজনেসটা বলা হলো আর কি, মূল কথা এদের বিজনেসটা কিন্তু প্রচণ্ড স্ট্রং বিজনেস রয়েছে। প্রত্যেকটা সেক্টরে এরা ভালোভাবে কাজ করছে এবং প্রত্যেকটি কিন্তু হাই গ্রোথ সেক্টর। তো সেই জন্যই এই কোম্পানিটিকে আলাদাভাবে কভার করা হলো। তো যাই হোক, এই কোম্পানিগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয়, প্রশংসা করা হয়, তাই বলে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, এগুলো স্টাডি পারপাসে থাকে। তো আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন, আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন, আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।